তারেক রহমানকে হত্যা চেষ্টা তথা তারেক রহমানকে ১/১১-র সময়ে তার প্রতি যে শারীরিক নির্যাতন করা হয়েছিল বা যেটাকে আপনারা বলেন কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনা বা কোমর ভেঙে দেওয়া বা তাকে তার প্রতি শারীরিক নির্যাতন এবং অনেকগুলো বিষয় এখানে আছে, অনেক মুখরোচক কথাও আছে, অনেক সত্য আছে, বাস্তবতা আছে। এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে কথা বলবো এবং সত্যতার আলোকেই এভিডেন্সিয়ালি কিছু কথা আমি উপস্থাপন করব এবং আমি যে কথাগুলো বলবো তার জন্য এই ঘটনার সাথে কারা কারা সাক্ষী এখনও বেঁচে আছেন তাও আমি উল্লেখ করব। যেহেতু ওই সময়টা আমি নিজে সার্ভিং একজন অফিসার, সে কারণে তখন অনেক কিছু জানতাম। আপনারা শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন এবং আমার কথাটাকে কেউ অপব্যাখ্যা করবে না। আচ্ছা, এখন মূল কথায় ফিরি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন যে তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল বা তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল, এটুকুই জানেন। বাট এটা অনেকেই জানেন না যে তারেক রহমানকে একটি একটি দুর্ঘটনা নাম দিয়ে বা অপমৃত্যু নাম দিয়ে তাকে কিন্তু হত্যার চেষ্টাও করা হয়েছিল, সেই পরিকল্পনা ছিল। আহ, এটা কিভাবে, কারণ এই ঘটনাটা হচ্ছে এটার সাক্ষী আমি বলতে পারি আপনার এখনও বেঁচে আছে জেনারেল মতিন। আপনাদের মনে আছে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে তখন একজন উপদেষ্টা ছিল মেজর জেনারেল মতিন, যিনি ওই যে বলেছিলেন যে আমরা রুই কাতলা ধরবো, রাঘব বোয়ালদের ধরবো, এবং তিনি অনেক বড় বড় অপরাধীদেরকে ধরার ব্যাপারে অনেক কথা বলেছেন এবং আমার জানা মতে তিনি একজন সৎ অফিসার ছিলেন। তিনি শাসন বা অনেক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ভুলভ্রান্তি থাকতে পারে, বাট ওই সময় যদি জেনারেল মতিন না থাকতেন তাহলে হয়তো বা তারেক রহমানকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল এটা মাসুদুদ্দিন চৌধুরী অ্যান্ড গং তারা সফল হয়ে যেত। আমি এই মুহূর্তে দুটো প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে আমাদের গোয়েন্দা প্রতিবেদন যাদের ভিত্তিতে জেনারেল মাসুদুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ধন্যবাদ। আরেকটা হচ্ছে ডিবিকে, কারণ এ যাবৎকালে যতগুলো অ্যারেস্ট বা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে মাসুদুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করাটা আমি মনে করি সবচেয়ে যৌক্তিক এবং পারফেক্ট একটা ইনিশিয়েটিভ ছিল। এর কারণ হচ্ছে যে যাকে তাকে ধরপাকড়া করে লাভ নেই। সেনাবাহিনী হচ্ছে অনম্যান শো। এই সেনাবাহিনীতে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সর্বোচ্চ পর্যায়ে কমান্ডাররা যা করে এটা নিচের লেভেলে মানুষ অমান্য করতে পারে না। তো যাকে তাকে হয়রানি করে লাভ নেই, এরকম বিগ বিগ ফিশগুলোকে ধরেন, এই মামুন খালেদ টাইপ, যারা সেনাবাহিনী মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা ন্যারেটিভের মাধ্যমে নিজের স্বার্থ হাসিলের জন্য, শেখ হাসিনা মন জোগানোর জন্য, শেখ হাসিনার বিশ্বাস তৈরি করার জন্য এই মামুন খালেদ, জিয়াউল হাসান, তারিক সিদ্দিকী এরা নানান ন্যারেটিভ তৈরি করেছিল। যেই ন্যারেটিভগুলো শুনে শেখ হাসিনা ভীত সন্ত্রস্ত হয়ে অনেক ভুল পদক্ষেপ নিয়েছিল। এখন আমি আসি তারেক রহমান প্রসঙ্গে। তারেক রহমানকে যখন হত্যার চেষ্টা করা হয়, তাকে যখন অমানবিক শারীরিক নির্যাতন করা হয়, তখন এই বিষয়টা এবং তাকে আহ, যখন উপলব্ধি করে তারেক রহমানের পরিবার, বিশেষ করে ডক্টর জোবাইদা রহমান, যিনি তিনি যখন বুঝতে পারেন যে তারেক রহমানকে হত্যা করা হতে পারে, তৎক্ষণাৎ তিনি তখন তৎকালীন উপদেষ্টা জেনারেল মতিনের কাছে গিয়েছিলেন দৌড়ে। জেনারেল মতিনের কাছে যাওয়ার পরে জেনারেল মতিনকে যখন পুরো বিষয়টা জানান, তখন এই জেনারেল মতিন তখন মইনু আহমেদকে ফোন করেছিলেন। মইনু আহমেদকে ফোন করে তিনি অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন, কারণ মইনু আহমেদ ছিল জেনারেল মতিনের ব্রিগেড কমান্ডার। আমি তথ্য হয়তো একটু কম বেশি হতে পারে আমার জানা মতে তিনি তার ব্রিগেড কমান্ডার ছিলেন এবং তার অধীনে চাকরি করেছিলেন। যে কারণে আর্মির কিন্তু একটা বিষয় আছে যে 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 দলের বা যে মনোভাবই হোক না কেন, যেই রাজনৈতিক মতাদর্শের হোক না কেন, আর্মি কিন্তু ডাইরেক্ট কমান্ডার যার অধীনে যে চাকরি করে তাদের প্রতি একটা মিনিমাম এই মান্যটা করে থাকে, তারা এই সম্মানটা দেখায় থাকে। যে কারণে মইনু আহমেদ কোনো উচ্চবাচ্য করেননি, তাকে তিনি অনেক বকাঝকা করেছিলেন, গালিগালাজ করেছেন, তোমরা কী পেয়েছো, তোমরা ইমিডিয়েটলি তার যা করার করেছো, এনাফ ইজ এনাফ, তোমরা ইমিডিয়েটলি তাকে আইনের আওতায় তাকে শপথ করো এবং তাকে সে জেলে থাক, কিন্তু তাকে আর কোনো নোমর টর্চার। ওই মুহূর্তে যদি জেনারেল মতিন হস্তক্ষেপ না করতো তাহলে আজকে এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা এইভাবে পেতেন বলে আমার মনে হয় না। এই ইতিহাসটা অনেকে জানে না এবং এই ঘটনার বিস্তারিত যদি জানতে চান, এখনও বেঁচে আছেন, যেন মতিনও বেঁচে আছেন, তিনি অসুস্থ, এবং লেফটেন্যান্ট আবু রুশ ডিফেন্স জার্নালের সম্পাদক, আমাদের বর্তমান সেনাপ্রধানের কোর্সমেট, তিনিও এই ঘটনাটা জানেন। আমি আশা করি লেফটেন্যান্ট আবু রুশ স্যার তিনি এই কথাটা
স্বীকার করবেন এবং তিনি এটা বিস্তারিত তিনি আরও ভালো বলতে পারবেন, আমার চেয়ে তিনি আরও ভালো জানার কথা এই বিষয়টা। সো এই দুজন ব্যক্তিকে যদি আপনারা এটা নিয়ে ইন্টারভিউ নেন, একদম তারা সাক্ষ্য দিতে পারবে। এবং আমি মনে করি তাদের কাছ থেকে তথ্য নিয়ে ওই সময়ের এই ব্রিগেডিয়ার এটিএম আমিন এর মতো বড় ক্রিমিনালকে তাদেরকে সবার আগে যে কোনো শর্তে হোক, এটিএম আমিন বর্তমানে দুবাইতে আছেন আমার জানা মতে, দুবাই থেকে তাকে আনা হোক এবং এটিএম আমিন ওই মুহূর্তে ডিজিএফআই যেসব অফিসাররা ম্যাডামের হয়ে বা ম্যাডামের বিশেষ করে বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা ছিল, বিশেষ করে যারা বিএনপির ক্ষতিটা চায়নি, হয়তোবা তারা ওই মুহূর্তে বিএনপির পক্ষে দাঁড়াতে পারেনি কিন্তু বিএনপির ক্ষতি চায়নি, এইরকম ডিজিএফআইয়ের অফিসারগুলোকে তখন সাইডলাইন করে ফেলে এই ব্রিগেডিয়ার আমিন এবং এই মামুন খালেদের মতো লোকজন। এই ঘটনাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তৎকালীন ডিজিএফআই তখন যারা ছিল ব্রিগেডিয়ার বাড়ি সহ তারপরে আরও কিছু অফিসার ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই সত্যতা আপনারা জানতে পারবেন। সো এই প্রকৃত ঘটনাগুলো আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত। আমরা এই যে বর্তমানে এই 2024, 2025, 2026, দয়া করে আপনারা এই ঘটনার অফিসারদেরকে দেখেন না। এখন যারা হিরো তাদেরকেও দেখতে যায় না, এখন যারা ভিলেন তাদেরকেও দেখতে যায় না। আসল ভিলেনটা দেখা উচিত আমাদের সেই 2006-07 সাল থেকে। কারণ আর্মির কোমরটা ভাঙা শুরু হয়েছে তখন থেকে। একটা সময় কি হয়, যখন নমরুদ ফেরাউন তৈরি হয় ভাই, এই নমরুদ ফেরাউনের ভয়ে অনেক মানুষ কিন্তু অনেক অপরাধ করে। এই অপরাধীদেরকে না দেখে ওই আসল নমরুদ ফেরাউনকে দেখেন, যারা আপনার এই 11-11 সময় আপনি খেয়াল করে দেবেন তখন এই এটিএম আমিনের মতো মানুষ এমন একটা পরিবেশ বলয় তৈরি করেছিল, তারা এমন একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল যে বিএনপির অস্তিত্ব আর থাকবে না। যখন সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তারা, আর্মি অফিসাররা, অন্যান্য লোকজন জানতে পারবে যে আর বিএনপির আর ভবিষ্যৎ নেই, তার একটা মানে ভবিষ্যৎ নেই, তখন বলেন কয়জনের তখন বুকের পাটা থাকে বিএনপির পক্ষে দাঁড়ানো? সেই সময়টাতে যারা যারা পোল্টি মারছে তাদেরকে আপনার ধরা উচিত। আর হচ্ছে যারা এই পোল্ট্রিবাজির জন্য সহায়তা করেছে, এই আমিন, মামুন খালেদ, মোল্লা ফজলে আকবর আরেকজন ব্যক্তি, ফজলে আলী আকবর না, মোল্লা ফজলে আকবর। এই মোল্লা ফজলে আকবর তিনি কিন্তু এখন, আমি আমার পূর্বের বক্তব্যে এর আগেও বলেছিলাম অনেকবার, যেগুলো অনেক জায়গায় প্রচারও হয়েছে, এই পিলখানা ঘটনার সময় এই মোল্লা ফজলে আকবর সিঙ্গাপুরে ছিলেন কেন, এখনও তাকে প্রশ্ন করা হয়নি। ডিজি তখন তিনি কেন সিঙ্গাপুরে ছিলেন পিলখানা যখন ঘটনা ঘটলো? এবং এই মোল্লা ফজলে আকবর ডিজিএফআই দায়িত্বে থাকা অবস্থায় তারপরে ঢাকার এএসইউর কমান্ডেন্ট ছিল ব্রিগেডিয়ার হামিদ 10 লং কোর্সের, তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করা হয় না? কারণ এরা তো সূত্রপাত ঘটাইছে। এখন এই যে নান্নু পাঞ্জু এদেরকে ধরে লাভ কি? এই ছোটোখাটো জুনিয়র অফিসার তখন যারা মেজর ক্যাপ্টেন ছিল এখন হয়তো তারা ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল হয়ে গেছে, এদেরকে ধরে লাভ নেই। এরকম ধরতে গেলে সবগুলাকে ধরতে হবে, তো সবাইকে তো আপনি কোরবানি ফাঁসি দিতে পারবেন না। সো রুটগুলাকে ধরেন। ওই সময়ে আরও কয়েকজন অফিসার ছিল যারা এটা ডিজিএফআই থেকে শুরু করে অনেকেই তথ্যটা জানেন। জিয়াউর রহমানের হত্যার আসামি ছিল কয়েকজন, সেই অফিসারদের সন্তান তখন তারা ডিজিএফআইতে ছিল, 2জন আমি যত জানি। তাদেরকে কেন এখনও ধরা হয় না? তাদের নামটা কেন সামনে আসতেছে না? আমি রিপিট করছি, জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত যে অফিসার যাদের ফাঁসি হয়েছিল, আপনি বলেন জিয়াউর রহমানের হত্যায় সাথে জড়িত হত্যাকারী এবং সেই অফিসারের আবার ফাঁসি হয়েছে, সেই অফিসারের সন্তান কি কখনো বিএনপির শুভাকাঙ্ক্ষী হতে পারে? বলেন, পারে না। তাহলে সেই ব্যক্তিরাও কিন্তু এখন, এরকম দুজন অফিসারও কিন্তু এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তাদেরকে ক্ষতি, হ্যাঁ ঠিক আছে, সন্তানের অপরাধ কি? সন্তানের অপরাধ নাই, তাদেরকে ক্ষতি করেন না, কিন্তু তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে তো রাখা যায় না, বিশ্বাস তো করা উচিত না, তাই না? আচ্ছা, তারপরে আসি আরেকটা বিষয়, যে আমি আরও একটা বিষয় আপনাকে এখানে প্রকাশ করবো, সেটা হচ্ছে 2008 সালে যখন বিএনপি নির্বাচন করে, সেই নির্বাচনের সময়, নির্বাচন যখন হবে 2008-এর নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন হয়েছে 2008-এর, ঠিক তার কিছুদিন আগে এই যে আপনারা যাকে সৎ অফিসার হিসেবে চেনেন, লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী, তিনি কোকোর দুর্নীতির বিষয়টা তিনি তুলে ধরেন, এই রিপোর্টটা প্রকাশ করেন দুর্নীতি দমন কমিশন থেকে ঠিক নির্বাচনের আগে, যেটা বিএনপিকে অনেক বড় বিগ ড্যামেজ করেছে। দুঃখের বিষয় হচ্ছে বিএনপির এই যে বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বুদ্ধিজীবী বলেন, এত বড় নেতা, এত শুভাকাঙ্ক্ষী, কেউ কিন্তু এই কথাটা বলে নাই, কেউ বলেও না। তো এই যে ব্যক্তি হাসান মাসুদ চৌধুরী আজকে অসুস্থ, আমি তাকে গ্রেপ্তার করতে বলবো না, তাকে হয়তো এটা
ছোটোখাটো অপরাধ হিসাবে তাকে ছাড় দেওয়া যেতে পারে, কারণ অনেক বড় বড় অপরাধী আছে। কিন্তু হাসান মাসুদ চৌধুরী যে ওই ইনিশিয়েটিভটা বিএনপিকে অনেক বড় ড্যামেজ করেছিল, এটা বুঝতে হবে অন্তত। আমি বলছি না কাউকে অ্যারেস্ট করো কি করো, সেটা আর কথা না, বাট আমার সত্য জানতো। আপনি ক্ষমা করলে তাকে বলে ক্ষমা করেন, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি অপরাধী। আপনি অপরাধীকে আইডেন্টিফাই করে তারপরে ক্ষমা করেন, আপনি উদার হবেন, কিন্তু আইডেন্টিফাই করেন। তারপরে সেই ডিজিএফআই তৎকালীন সময়ে কর্নেল বা ব্রিগেডিয়ার হবে পরে শাম্মী ফিরোজ, এর নাম কেউ নেয় না। আওয়ামী লীগ সরকার গঠন করার পরে এই মিডিয়াকে সবচেয়ে বেশি ঘোলা জল খাওয়াইছে, মিডিয়া পরিবেশ নষ্ট করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামরিক অফিসারের বিরুদ্ধে আজে বাজে রিপোর্ট, মিথ্যা এইটা ওইটা তৈরি করছে এই শাম্মী ফিরোজ। তাকে এখন গ্রেপ্তার করা হয়নি, তিনি কিন্তু এখনও ঢাকা শহরে আছেন, তার বিরুদ্ধে কিছু করা হয়নি। আপনি যাকে তাকে যার তার নামে রিপোর্ট করছেন, যার তার নামে ফেসবুকে পোস্ট হচ্ছে, মিডিয়াতেই হচ্ছে, ওই অফিসারকে ভিকটিম করো, যাকে তাকে ভিকটিম করে লাভ নাই। কেন সব সব অফিসারের পিছনে গণহারে লাগছেন? আপনাদের লাগা উচিত 2009-10 সালের আসল অপরাধী যারা, এর পরবর্তীতে যারা বিভিন্ন পরিস্থিতির কারণে নিজে টিকে থাকার কারণে অস্তিত্বের কারণে যারা করছে, তাদেরকে আমি মনে করি নিরপরাধ ভাবার কিছু না, তারা অবশ্যই অপরাধী, বাট তাদেরকে হয়তো বা ক্ষেত্র বিশেষে ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু ওই সময়ের এই মামুন খালেদ টাইপ লোকজন, মোল্লা ফজলে আকবরের মতো লোকজন, এদেরকে কোনোভাবে ব্রিগেডিয়ার আমিনের মতো, এটিএম আমিনের মতো মানুষকে কোনো মতে ছাড় দেওয়া উচিত না। ব্রিগেডিয়ার এটিএম আমিন যেই সব ডিজিএফআই যেসব কর্মকর্তাকে ভিকটিম করেছিল এবং যারা ডিজিএফআইকে তে বিএনপি শুভাকাঙ্ক্ষী ছিল, সেই অফিসারদেরগুলোকে আমি মনে করি বিএনপি ডাকা উচিত, তাদের কাছ থেকে সত্যতা জানা উচিত। এবং ওই সময় গণহারে ওই সময় সবাই কিন্তু বিএনপির বিরুদ্ধে ছিল না, সব অফিসার ছিল না। অনেক অফিসার এই আর্মিনের ক্ষমতার কাছে খুবই দুর্বল ছিল। তারপরে ব্রিগেডিয়ার আজিম ছিল একটা, তিনি একসময় র্যাবের ডাইরেক্টর অফ বা কিছু ছিলেন, পরবর্তীতে ডিজিএফআইতে ছিলেন। সেই ব্রিগেডিয়ার আজিমের নামও কেউ নেয় না। তারপরে আপনার ব্রিগেডিয়ার গোলাম মাওলা, তার নাম কেউ নেয় না। এরা তো একদম জেনুইন পারপিটেটর ছিল, এর সাথে সম্পৃক্ত ছিল। হয়তো বা তারা কম বেশি অপরাধী হতে পারে। ব্রিগেডিয়ার তখন এসইউর কমান্ড ছিল ব্রিগেডিয়ার হামিদ, তারা কম বেশি অপরাধ করতে পারে। তারা ওই শুরুটার দিকে মামুন খালেদের সাথে অনেকভাবে কাজ করছেন, অনেক জায়গায়। এদের মধ্যে আমি আমি বলবো না যে কেউ খুব বেশি অপরাধী কেউ কম অপরাধী, বাট এইটা একটা সার্কেল ছিল, বলয় ছিল। এই বলয়টা আমি মনে করি প্রশ্নের আওতায় আনা উচিত, এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিত। তারপরে জিজ্ঞাসাবাদ উনি জানার পরে, হ্যাঁ ঠিক আছে হামিদ তুমি কম অপরাধী বুঝলাম, তুমি কার কথায় কি করছো বলো, কে কি আদেশ দিয়েছিল, কার কি নির্দেশ শুনছিল, সেটা করার পরে তারপরে হামিদ যদি উনি অপরাধী না হয় তাকে ছেড়ে দেন, বাট তাকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত। তারপরে আপনার ব্রিগেডিয়ার শাম্মী ফিরোজ ছিল, শাম্মী ফিরোজ বলুক কি কি সাথে সম্পৃক্ত ছিল। অনেক বিষয় আছে ওই সময়ের এই মামুন খালেদের প্রকৃত সহযোগীদেরকে ধরা হচ্ছে না। মামুন খালেদ এবং মোল্লা ফজলে আকবরের পরবর্তী যারা, তাদেরকে ধরার আগে আগে এই ব্যক্তিদেরকে অপরাধ দেখেন, এদিকে না দেখে পরবর্তীতে বিভিন্ন মানুষদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করে আপনি আসল অপরাধীদেরকে মাফ করে দিচ্ছেন। যাই হোক, আমি এখনও মনে করি এই যে জেনারেল মতিন স্যার মারা যাওয়ার আগে, তিনি অসুস্থ, আল্লাহ তার মানে হায়াত বৃদ্ধি করে দিক। এবং আমি মনে করি যে এই মানুষটাকে জীবিত থাকা অবস্থায় তাকে আল্লাহ লম্বা হায়াত দিক, এই ব্যক্তির কাছ থেকে সত্যটা জানা উচিত, এখনও সময় আছে। এবং তারেক রহমানের প্রতি যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের সময় কারা কারা ছিল, তাদের মধ্যে অনেকে এখনও সার্ভিং আছে। ডিজিএফআইতে তখন যারা যারা সম্পৃক্ত ছিল, বিশেষ করে তার প্রতি শারীরিক নির্যাতন, ম্যান হ্যান্ডেলিং করা হয়েছে, এদের একজনকে ছাড় দেওয়া উচিত না, একজনকেও না, প্রত্যেককে ধরা উচিত, প্রত্যেকটা ব্যক্তিকে। এবং বিশেষ করে ওই সময়টায় ম্যাডামের সাথে তখন দুইটা গ্রুপ, একটা গ্রুপ ম্যাডাম জিয়ার সাথে লিয়াজো করতেছিল, আরেকটা গ্রুপ শেখ হাসিনার সাথে লিয়াজো করতেছিল। শেখ হাসিনার সাথে নির্বাচনের আগে লিয়াজোর শেখ হাসিনাকে ম্যানেজ করার দায়িত্বে ছিল ব্রিগেডিয়ার এটিএম আমিন, আর বেগম খালেদা জিয়াকে ম্যানেজ করার দায়িত্বে ছিল ব্রিগেডিয়ার বারী, আমি যতদূর ভুল যদি না করে থাকি। এবং ব্রিগেডিয়ার বারী অরিজিনালি আমার জানা মতে সে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ছিল। কিন্তু ব্রিগেডিয়ার আমিনের ক্ষমতা এত বেশি, তৎকালীন ডিজিএফআই ডিজি তাকে এত বেশি গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে রেখেছিলেন, যে কারণে এই আমিনের কারণে বাড়ি এরা তখন নিষ্ক্রিয় হয়ে যায়। তখন ব্রিগেডিয়ার বাড়ির মতো মানুষ কিছুই করতে পারেনি, তিনি শুভাকাঙ্ক্ষী হলে কিছুই করতে পারেননি, আমি যতদূর জানি। হয়তো তার সাক্ষাৎ কেউ নিলে হয়তো তার কাছ থেকে তার মুখে শুনতে পারবে। এবং ওই সময় আরও কয়েকজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন,
ডিজিএফআইতে, যেমন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জর্দা ছিল, লেফটেন্যান্ট কর্নেল ফজলু ছিল। আজকেও ওই যে ইসের আমার প্যারেডে তার সাথে দেখা হলো। এই ব্যক্তিগুলো তো আমার জানা মতে এরা তো বিএনপির ওয়েল উইশার ছিল। তাদেরকে তাদের কাছ থেকে তো তথ্য নেওয়া যেতে পারে কারা কারা এটার সাথে সম্পৃক্ত ছিল এবং কেন তাদেরকে এখনও ধরপাকড়াও করা হয় না। এবং প্রকৃত অপরাধীদেরকে না ধরলে তখন এই ঘোলাজল তৈরি করবে তারা বাইরে থেকে, এই অপরাধীগুলো অন্যের নামে মিথ্যা ন্যারেটিভ তৈরি করবে, যেটা আরও ডেঞ্জারাস। অনেক নিরীহ নিরপরাধী অফিসার ভিকটিম হবে, কারণ ওই মামুন খালেদ, মোল্লা ফজলে আকবর, এটিএম আমিনের মতো মানুষ মিথ্যা ন্যারেটিভ তৈরিতে ওস্তাদ। এই শেখ হাসিনার সময় এই জিয়াউল আহসানরা কিন্তু এই একই কাজ করছে। এই জিয়াউল আহসানরা মিথ্যা ন্যারেটিভ বানিয়ে অনেক ভালো ভালো অফিসারকে ভিকটিম করেছে। ঠিক একই ঘটনা এই সামনে ঘটতে যাবে। প্রকৃত অপরাধীদেরকে ধরবেন না, এই অপরাধীগুলো বাইরে থেকে অনেক ভালো ভালো অফিসারকে ভুল ত্রুটি তারা করতে পারে, তাদের নামে ন্যারেটিভ তৈরি করে তাদের দোষটা তাদের দিক চাপিয়ে দিবে এবং তখন আপনার নিরপরাধ অফিসারকে ভিকটিম করবেন। এবং আমি মনে করি যে অনেক অফিসাররা বর্তমানে আবার অনেক অপরাধী জানা সত্ত্বেও তার ঘনিষ্ঠ হওয়ার কারণে তাকে রক্ষা করার চেষ্টা করছেন, যেটা উচিত না। আবার ওই তাকে রক্ষা করে একজন নিরপরাধীকে ফাঁসিয়ে দিচ্ছেন, এটাও যাতে না হয়, কারণ এইটা হবে অনেক বড় জুলুম। তো আমি আমার কথাগুলো যদি আপনারা শেয়ার করতে পারেন, আমি যতটুকু জানি তা আমি প্রকাশ করলাম। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা জানা উচিত। এবং ডিবি এবং আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে যে ভূমিকাগুলো নেওয়া হচ্ছে, একদম আমি করি পারফেক্টলি ঠিক আছে। এই মামুন খালেদ টাইপ মানুষকে ধরাটা অত্যন্ত সময়োপযোগী ছিল। এবং আমি মনে করি তার কাছ থেকে তথ্য নিয়ে এবং তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সব তথ্য নিয়ে বাকি পদক্ষেপগুলো নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।